এক মুহূর্ত ইউটিউব চ্যানেলের হরর ফ্রাইডেজ সেগমেন্টের আজকের নিবেদন দ্বিতীয় জাতিকা। গল্পটি মন দিয়ে শুনুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো। শুরু হচ্ছে দ্বিতীয় জাতিকা। সেবার অফিস থেকে ছুটি নিয়ে ঘুরতে গিয়েছিলাম গ্রামের বাড়ি। আমার কখনো গ্রাম দেখা হয়নি। শহরে মানুষ, পড়াশোনা এক প্রকার শেষ করেই চাকরি, তাই সুযোগটা পাওয়ার পর আর হাতছাড়া করিনি। বাবার মুখ থেকে অনেক গল্প শুনেছি আমাদের গ্রামের বাড়ি, তবে সৌভাগ্য বলিয়া দুর্ভাগ্য সে বাড়িতে থেকে আর দেখার সুযোগ হয়নি। মায়ের মুখ থেকে শুনেছিলাম কোনো এক ছোট বয়সে নাকি মায়ের সাথেই একবার গিয়েছিলাম, তবে সে কথা এখন আর মনেও পড়ে না। আমার জেঠু কলকাতায় বালিগঞ্জে থাকেন, তাই ঠিক করা হলো আগে যাওয়া হবে জেঠুর বাড়ি, তারপর সেখান থেকে গ্রামের বাড়ি। প্রায় 2 মাস আগে থেকেই আমাদের টিকিট বুক করা ছিল। দিল্লি থেকে 4:20 রাজধানীতে উঠে পরের দিন শিয়ালদায় যখন নামলাম তখন প্রায় 10:30 বাজে। বালিগঞ্জে জেঠুর বাড়ি পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। সন্ধেবেলায় আসর বসলো। অনেক দিন পর পরিবারের সকলে মিলে চলল দেদার আড্ডা। আমার গ্রামের বাড়ি দেখার আগ্রহের কথা শুনে জেঠু বেজায় খুশি হলেন। সঙ্গে সঙ্গে ফোন করে প্রায় সব ব্যবস্থাই করে দিলেন। অনেক দিন পর এরকম আড্ডায় বেশ সময় কেটে গেল। কথায় কথায় পরিবারের অন্যান্য সদস্যদের কথাও উঠল। কে কোথায় আছে, কি করছে, কাদের সাথে যোগাযোগ, এসব আর কি। এদিক ওদিক কথা হতে হতে আমার ছোট দাদুর কথা উঠল। ছোট দাদু মানে আমার বাবার ছোট কাকা। আমার প্রপিতামহ নাকি তাকে ত্যায্য পুত্র করেছিলেন। তারপর তার নাকি আর কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু ঠিক কী কারণে তা আমার জানা নেই। বোধহয় সে কারণটা জেঠুও ঠিক করে জানেন না। আর আমি জ্ঞান তো কখনো ছোট দাদুকে দেখিনি। পরদিন হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেন ধরে নামলাম রাধামোহনপুর, তারপর বাসে বকুলতলা, আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে এখন আর কেউ থাকে না, কালে ভদ্রে সকলে ঘুরতে আসে। এই বাড়ি রক্ষণাবেক্ষণ করে মোহন কাকা, এই বাড়িতেই থাকে সপরিবারে। পুরো রাস্তাটাই কেটে গেল বাবার মুখে তার ছেলেবেলার গল্প শুনতে শুনতে। তবে বাবার বলা গল্পের সাথে এখনের গ্রামের অনেক তফাৎ। এখন সেখানে পাকা বাড়ি, চওড়া রাস্তা, অনেক সাজানো দোকান, হাট বাজার, বেশ জমজমাট। তাই গ্রাম না বলে খানিক মফস্বল বলাই ভালো। বাস থেকে নেমে টোটো ধরলাম। সমাদ্দার নিবাস যাব বলতে টোটোওয়ালারা একেবারে চিনে গেল। আমার প্রপিতামহ এই গ্রামের একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমরা তার উত্তরসূরি জেনে তারা আরও যত্ন করে নামিয়ে দিয়ে গেল বাড়ির সামনে। মোহন কাকা তার বউ মালতী কাকিমা আর মেয়েকে নিয়ে আমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল। মোহন কাকা বাবাকে ছোটবাবু বলে ডাকে। সেদিন পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যায়। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের। 3 তলা বাড়ি, তার ওপর ছাদ, সামনে বাগান। একদিকে দেখে মনে হলো সবজি, আর একদিকে কেয়ারি করা ফুলের গাছ, সাথে বেশ কিছু পাতাবাহারও আছে। চারদিকে সুন্দর করে পাঁচিল দিয়ে ঘেরা। মেঠো পথ দিয়ে আসার সময় আরও কিছু ঘর দেখেছিলাম, তবে আমাদের বাড়িটা একেবারে শেষ প্রান্তে। মনে তো হয়নি এরপর আর কোনো বাড়ি আছে বলে। সন্ধে হওয়ার কারণে সেদিন বিশেষ কিছু আর লক্ষ্য করতে পারিনি। তবে বাড়িতে ঢুকতেই বাঁদিকে ছিল কলতলা, আর তার পাশেই বাথরুম। বাড়ি পুরনো দিনের হলেও ইলেকট্রিসিটি আছে। বাবা আসছে শুনে বড় দাদু নাকি একবার এসে দেখে গেছেন। আমরা তখনও এসে পৌঁছতে পারিনি। বড় দাদুর পুরো পরিবার বেশ খানিকটা দূরেই থাকে। বড় দাদু আর ঠাম্মি আলাদা থাকেন, তাদের দেখভাল করার জন্য একজন লোক আছে। তবে ছেলেরা সকলে বাইরে থাকে। বড় দাদুকে আমি বরাবর ছবিতেই দেখেছি,
আর বার কয়েকবার ফোনে কথা বলেছি। গ্রামের দিকে সন্ধ্যের পর কেমন ঝুপ করেই রাত হয়ে যায়। বাইরে ঝিঝি পোকার শব্দে রাতের অন্ধকারটা আরও বেশি গাঢ় হয়ে ওঠে। চড়াচড়ে এক প্রগাঢ় নিস্তব্ধতা। দাদাবাবু, আপনারা সব বসে যান, খাবার দিয়ে দিচ্ছি কো। এর মধ্যেই শুনি মালতী কাকিমা রান্নাঘর থেকে ডাকছে। এ কথা শুনে বাবাও ডাক দিলেন। কই মোহন, তোমরাও এসো, আমাদের সাথে বসে যাও। খেতে বসে বাবা আবার গল্প শুরু করলেন, এ বাড়ির গল্প। যদিও সে গল্প আমার জানা। আসলে বাবা অনেক দিন পরে বাড়িতে আসায় তার পুরনো অনেক স্মৃতি মনে পড়েছে। তাই আর আটকালাম না, বাবা বলতে লাগলেন। আমাদের এই বাড়ি বানিয়েছিলেন আমার দাদু শ্রীযুক্ত জগবন্ধু সমাদ্দার। তিনি ওপার বাংলার লোক ছিলেন। দেশভাগের আগেই এখানে চলে আসেন। স্বদেশী কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, তবে পেশায় ছিলেন একজন শিক্ষক। শিক্ষকতা ছাড়াও এই গ্রামের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। স্কুল, হাসপাতাল, এমনকি গ্রামের মানুষের বিপদে সব সময় পাশে থেকেছেন। গরিব মেধাবী ছাত্রছাত্রীকে তিনি নিখরচায় পড়াতেন। তোদের মোহন কাকা আমাদের এই বাড়ির পুরনো সদস্য। কাকা মানে মোহনের বাবা আমার বাবাকে এক বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন। সেই থেকে মোহন ওর মা আর এক পিসিকে নিয়ে এই বাড়িতেই থাকে, এই বাড়ির সদস্য হয়ে। মোহন পড়াশোনা বেশি দূর করেনি। আমার বাবা আর দাদুর অনেক চেষ্টায় যেটুকু হয়েছিল আর কি। তবে মোহনের পিসি ছিলেন বিদুষী মহিলা। দেখতে সুন্দরী হলেও অল্প বয়সে বিধবা হয়ে এই বাড়িতে আসেন। পড়াশোনায় তিনি কিন্তু ভীষণ ভালো ছিলেন। আমার দাদু তাকে ভীষণ ভালোবাসতেন। এই বাড়িতে তাকে নিজের মেয়ের মতো যত্ন করতেন। আমার জ্যাঠামশাই হলেন এখানকার নামকরা ব্যারিস্টার। তিনি আমাকে আর তোর জেঠুকে যে কতটা ভালোবাসেন তা তো দেখতেই পাবি। তবে আমার জ্যাঠামশাই আর জেঠিমা মিলেই এই সংসারকে এক প্রকার আগলে রেখেছেন। শৈশবের এরকম কত টুকরো টুকরো স্মৃতি বাবার এক এক করে মনে পড়তে থাকে। আর এসব কথায় বেশ রাত হয়ে গেল। বাবার দিকে তাকিয়ে দেখি বাবার চোখের কোণ জলে ভরে উঠেছে। আসলে স্মৃতিতে শৈশবের আনন্দ যত বেশি, স্মৃতিচারণের সুখও তত বেশি। যাই হোক, দোতলায় একটা ছোট্ট ঘরে খাওয়া দাওয়ার পর আমার শোবার জায়গা হলো। বাবা মা শুলেন আমার পাশের ঘরেই। পরদিন সকালে এক ঝাঁক পাখির ডাকে ঘুম ভাঙল। কি নির্মল একটা সকাল, কি মুগ্ধকর পরিবেশ। দিল্লিতে যেমন সারাদিন গাড়ির আওয়াজ, তেমন মানুষের চিৎকার আর অফিসের কাজ। এখানে সেসব কিচ্ছু নেই। আমার যে এরকম একটা গ্রামের বাড়ি আছে এ কথা ভেবেই আজ ভীষণ আনন্দ হচ্ছিল। মুখে ব্রাশ দিয়ে দোতলা থেকে নেমে দেখলাম বাবা চা খাচ্ছেন। মা মালতী কাকিমার সাথে জমিয়ে রান্নার জোগাড় করছে। আর কিছুটা দূরেই দেখি মোহন কাকার ছোট্ট মেয়েটা গাছে জল দিচ্ছে। ভারী মিষ্টি মেয়ে, আর তার লম্বা চুলের সে কি বাহার। কাল বাড়িতে এসে নিজেদের নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভালো করে আলাপই করা হয়নি। দরজা দিয়ে বারবার উকি দিচ্ছিল। আজ কাছে গিয়ে বললাম, তোর নাম কি? কি করছিস এখানে? পিছন ঘুরে চোখ তুলে তাকিয়ে বলল, শ্যামা, গাছে জল দিচ্ছি। অল্পক্ষণের মধ্যেই শ্যামার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। নতুন যে কোনো কিছু শেখার জন্য ওর ভীষণ আগ্রহ। তাই দুজনের মধ্যে শর্ত হলো, আমাকে শ্যামা পুরো বাড়ি সমেত গ্রাম ঘুরিয়ে দেখাবে আর আমি ওকে নতুন নতুন কিছু শেখাবো। কাল সন্ধ্যের সময় এসেছিলাম বলে পুরো বাড়িটা ঠিক বুঝতে পারিনি। আজ শ্যামা দেখাতে লাগলো। বাড়িটা বেশ পুরনো হলেও ঝরঝরে নয়। বোঝা যায় জ্যাঠা কাকারা সবাই মিলে বেশ মেনটেন করছে। সামনের বাগানটাও বেশ বড়। বাড়ির পিছনে খিড়কির দরজা, সেখান থেকে বেরিয়ে একটা বড় আম গাছ, তারপর চাষের জমি, মাঠ, তার পাশ দিয়ে এক মেঠো রাস্তা চলে গেছে। সে রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলেই একটা বিরাট পুকুর,
পুকুরের ধার বরাবর নারকেল গাছ আর বাঁশ বন, তারপরেই জঙ্গল। জায়গাটা ভারী সুন্দর। শ্যামা বলল, ছাদে চলো, ছাদ থেকে এই জায়গাটা আরও ভালো দেখা যায়। ছাদে এসে দেখলাম ওপরের একখানি ঘর তালা বন্ধ। শ্যামাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, এটা কার ঘর? কে থাকে এখানে? কেউ না, এমনিই থাকে তালা বন্ধ। বাবা সব ঘরই পরিষ্কার করে, কিন্তু এখানে আসে না, তাই পরিষ্কারও হয় না। কেন আসে না কেন? আর পরিষ্কারই বা করে না কেন? জানি না, আমার কিন্তু এ ঘরটা বেশ লাগে জানো। আচ্ছা তাই? শ্যামার দিকে তাকিয়ে মনে হলো এই ঘরটার প্রতি শ্যামার একটা পুরনো টান আছে। করুণভাবে ঘরটার দিকে তাকিয়ে উদাস হয়ে দেয়ালের গায়ে হাত বোলাতে বোলাতে চলে গেল ছাদের এক প্রান্তে। যেন হঠাৎ করেই বিষণ্ণতা শ্যামাকে ঘিরে ধরেছে। ছাদে দাঁড়িয়ে গ্রামটা অপূর্ব লাগছিল। চারিদিকে সবুজ রঙের বাহার, তারই মাঝে সোনালি রঙের ক্ষেত। শ্যামা ঠিকই বলেছিল, ছাদ থেকে সত্যিই ভালো দেখা যায়। পুকুরটাও বড়, আর নাকি বেশ গভীরও। শ্যামা বলতে লাগলো, ওই যে বড় জমিটা দেখছো, এই যে সামনে থেকে 3 নম্বর, ওটা তোমাদের, আর বাকিগুলো অন্য লোকের। দূরে ওই যে গাছটা, ওখান থেকে আরেকটু গেলেই আমার স্কুল। আর এদিকে এসো। বলে ও ছাদের আরেক দিকে নিয়ে গেল। সেখান থেকে গ্রামের অন্যান্যদের বসতবাড়ি দেখা যায়। ওই যে উঁচু তাল গাছটার পাশে যে গাছটা, তার লাগোয়া যে বাড়িটা আছে, ওটাই তো তোমার বড় দাদুর বাড়ি। ছাদে দাঁড়িয়ে শ্যামা যখন এসব কথা বলছিল, চেনা গলার হাঁক ডাক শুনতে পেলাম। দেখি কোথায় গেল সব। বড় দাদু এসেছেন। আর তখনই আমরা ছাদ থেকে নেমে এলাম। বড় দাদুর আর একটু বয়স হয়েছে, তবে এখনও বেশ পোক্ত। এই বয়সেও দিব্যি হেঁটে চলে বেড়ান। উনি এসে বাবা মা জেঠুর কুশল সংবাদ নিয়ে তার বাড়িতে গিয়ে থাকতে বললেন। বাবা কিছুতেই রাজি হলেন না। বড় দাদুও আর বেশি জোর না করেই বললেন, বেশ বেশ বেশ, তোর যখন ইচ্ছা আসিস, তবে এই বাড়িতে কিন্তু একটু সাবধানে থাকিস। বড় দাদুর শেষের কথাটা যেন কানে বাজল। দুপুরে খেতে বসে মোহন কাকাকে বললাম, ছাদের ঘরটা একটু খুলে দিও না গো, দেখব। ঘরটার কথা বলতেই মোহন কাকা কেমন চমকে উঠল। বলল, কেন দিদিমণি, ও ঘর তো ময়লা, কতকাল পরিষ্কার হয় না। পরিষ্কার হয়নি তো কি হয়েছে, দেখতে পারি না? ও ঘরে দেখার মতো কিছু নাই দিদিমণি। তাতে কি, আমি দেখব, তুমি খুলে দিও। মোহন কাকার মুখটা কেমন শুকিয়ে গেল। আমি এভাবে জোর করব সে ভাবতেই পারেনি। দুপুরের খাওয়া দাওয়া সেরে মোহন কাকা নিমরাজি হয়ে ছাদের ঘরটা খুলে দিল। ঘরটা ছোট, তবে শ্রী আছে। মনে হয় কোনো গুণী মানুষের হাতে ছোঁয়া পেয়েছিল কোনো এককালে। দক্ষিণ দিকে একটা জানলা, ঘরের মধ্যে একটা খাট, তাতে বহু পুরনো বিছানা পাতা, একটা কাঠের আলমারি, সেকালের নকশা করা, পাশে একটা পড়ার টেবিল, তাতে অনেকগুলো বই রাখা। ঘরটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একদমই পরিষ্কার নয়। আলো বাতাস অনেক দিন ঢোকেনি। তবে ঘরটা কিন্তু দারুণ। আলমারিটা খুলতে বেশ কসরত করতে হলো। অনেকক্ষণ চেষ্টা করার পর ক্যাঁচ করে শব্দ করে আলমারিটা খুলল। দেখলাম আলমারিতে বেশ কিছু কাপড়ের সাথে বইও রাখা। এসব দেখে বললাম, এখানে কি কেউ থাকতো মোহন কাকা? এ ঘরটা তো বেশ, এভাবে অবহেলায় ফেলে রেখেছো কেন? আগে দিদিমণি, এ ঘর আমার পিসির। বড় কর্তা বাবা আর তার বাপ মিলে পিসির তরে ঘরটা বানিয়ে দিয়েছিলেন। তবে আমি আজ থেকে এই ঘরেই থাকবো। এ কথা শুনেই মোহন কাকা যেন ভারী বিপদে পড়ে গেল। কিছুতেই রাজি হলো না। অনেক বলে ঠিক করা হলো, যদি বাবা পারমিশন দেন
তবেই এ ঘরে আমি থাকতে পারি। তবে তার আগেই শ্যামা আমার পাশে ঝাড়ু আর বালতি নিয়ে দাঁড়িয়েছিল, যেন এ ঘর পরিষ্কার করার পিছনে আমার থেকে ওর আগ্রহই বেশি। ঘর পরিষ্কার করতে দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বাবা মা একটু বেরিয়েছিলেন, সন্ধ্যের পরপরই ফিরে এলেন। বাবা আমার কাছে কখনো বাধা দেন না, তাই মোহন কাকার সংশয়কে একেবারে খারিজ করে দিয়ে আমাকে ওপরের ঘরে থাকার পারমিশন দিয়ে দিলেন। রাতে খাবার খেয়ে আমার জিনিসপত্র নিয়ে ওপরে ছাদের ঘরে চলে এলাম। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 10টা। দিল্লিতে থাকার সময় এত তাড়াতাড়ি খাওয়া হয় না, আর এখানে ঘুমোতে যাবার কথা ভাবছি। রাতে ঘুমোতে যাবার আগে আমার বাথরুমে যাবার অভ্যাস। দোতলা দিয়ে নামার সময় দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন। একতলার শ্যামার ঘরেও আলো দেখতে পেলাম না। একতলার ফ্লোরের আলোটা সারা রাত জ্বলে। আমি বাথরুম থেকে বেরোতেই উল্টো দিকে চোখ পড়ল। দেখি খিড়কির দরজা দিয়ে মোহন কাকা বাড়িতে ঢুকে চারিদিকটা সন্তর্পণে দেখে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। আমার কিন্তু বেশ অবাক লাগলো। এত রাতে মোহন কাকা কোথায় গিয়েছিল? তাও সদর দরজা দিয়ে না এসে এভাবে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে এলো কেন? ওপরে উঠে এসে নিজের ঘরের দরজাটা ভালো করে এঁটে দিলাম। মোহন কাকার কথা ভাবতে ভাবতে চোখ গেল পড়ার টেবিলটার দিকে। টেবিলে রাখা বইগুলো ঘাঁটতে শুরু করলাম। দেখলাম বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, শরৎচন্দ্রের অরক্ষণীয়া, চরিত্রহীনের সাথে আরও কিছু কবিতার বই। দিল্লিতে চাকরি করলেও ছোটবেলা থেকে বই পড়ার অভ্যেসটা আমার এক রত্তিও কমেনি। ভারী অদ্ভুত তো, অপ্রত্যাশিতভাবে এমন গুপ্তধন পাওয়া যাবে এ তো ভাবিইনি। বইগুলো একটার পর একটা হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলাম। হঠাৎ একটা বই থেকে একটা কাগজ পেলাম, যাতে লেখা, মিছে এ যাতনা, মিছেই স্বপ্ন দেখা, কেবলই ভুলিনু ছলনে, তুমি শুধুই স্বপ্ন, অলিক কল্পনা। হাতে কাগজটা নিয়ে একটু অবাক হলাম। এটা কার লেখা? কৌতূহলবশত বইয়ের পাতাগুলো আরো বেশি করে উল্টাতে শুরু করলাম, কিন্তু কিছুই আর পাওয়া গেল না। এরপর চোখ গেল সোজা আলমারির দিকে। মনে পড়ল আলমারিতেও তো কিছু বই দেখেছিলাম। আলমারিটা তক্ষুনি খুললাম। একটা একটা করে প্রায় সমস্ত বই নামালাম। প্রতিটা পাতা উল্টে দেখলাম, কিন্তু কিছুই পেলাম না। শেষে প্রায় নিরাশ হয়ে যখন বইগুলো তুলে রাখছি, তখন খেয়াল করলাম আলমারির এক কোণে একটা ছোট লকার। খোলার চেষ্টা করে দেখলাম সেটা তালা বন্ধ। মনে মনে ভাবলাম, লকার যখন আছে তখন চাবিও থাকবে। তবে সে চাবি কোথায়? মোহন কাকার কাছে? ধুর, কী সব ভাবছি। আর কী বা এমন থাকতে পারে এই পুরনো আলমারির লকারে? এবার আলমারির মধ্যে থাকা কাপড়গুলোকে তুলে তুলে দেখতে শুরু করলাম, কিন্তু কিছুই পেলাম না। নিরাশ হয়ে বইগুলো রেখে দিয়ে আলমারিটাকে বন্ধ করে দিলাম। ভালো করে আলমারিটাকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় উঠতে যাব, এমন সময় মনে হলো আলমারির নিচে কিছু একটা আছে, কিন্তু হাত ঢুকিয়ে কিছুই পেলাম না। চোখ গেল আলমারির নিচে ভাঙা একটা নবের দিকে। একটু জোর দিয়ে টান দিতেই পুরো ড্রয়ারটা বেরিয়ে এলো। দেখি তাতে এক গাদা কাগজ ভাঁজ করে রাখা। তবে কাগজগুলো নেহাতি কোনো সাধারণ কাগজ নয়। হাতে নিয়ে খুলে দেখলাম এগুলো সব আসলে
এক একটা চিঠি, তবে সবকটা চিঠি অক্ষত নয়। চিঠিগুলো দেখে ভীষণ কৌতূহল হলো। চিঠিগুলোর মধ্যে থেকে একটা তক্ষুনি পড়তে শুরু করলাম। তারিখটার দিকে তাকিয়ে দেখলাম চিঠিটা স্বাধীনতার প্রায় পরপরই লেখা। আর তারপর খেয়াল করলাম প্রতিটা চিঠির শেষেই লেখা, ইতি তোমার সোম। এই সোমটা কে? কার উদ্দেশ্যেই বা এগুলো লেখা? আর কি বা লেখা আছে এই চিঠিগুলোতে? একরাশ কৌতূহল নিয়ে চিঠিগুলো পড়তে শুরু করলাম। কিছু চিঠি দীর্ঘ, কিছু ছোট, তবে চিঠিগুলো নিছকই কুশল মঙ্গলের চিঠি নয়। এগুলো আসলে প্রেমপত্র। আর প্রতিটা পত্রই কুন্দ নামের কাউকে উদ্দেশ্য করে লেখা। তবে প্রতিটা চিঠি যে প্রেমের আবেগ নিয়ে লেখা তাও না। কিছুতে তৎকালীন ব্রিটিশ রাজের কথা, তাদের অত্যাচারের পূর্ব ইতিহাস, দেশভাগ, স্বাধীনতার আনন্দ, গ্রাম বাংলার মেয়েদের অবস্থা, তাদের উন্নতি নিয়ে চিন্তাভাবনার কথাও পেলাম। আবার কিছু চিঠিতে পেলাম বকুলতলা গ্রামের উন্নয়নের স্বার্থে কোথায় কত টাকা লেগেছে আর কত টাকা লাগবে তার বিবৃতি। কিন্তু বেশিরভাগই পেলাম নিখাত অভিসারের কথা, কুন্দর প্রতি সহমর্মিতার কথা, সাথে কিছু কবিতার পংক্তিও। চিঠিগুলো যেন এক একটা জীবন্ত প্রেমের দলিল। দীর্ঘদিন ধরে পড়ে আছে এই বন্ধ ঘরের বন্ধ আলমারির কোণে। চিঠিগুলো হাতে নিয়ে হতভম্বের মতো বসে রইলাম কিছুক্ষণ। কাদের চিঠি পড়লাম আমি? এরা কারা? ভাবতে ভাবতে মনে পড়ে গেল লকারের কথাটা। চিঠিগুলো হাতে নিয়ে উঠে পড়লাম। লকারের চাবিটা বের করতেই হবে। চাবিটা নিশ্চয়ই এই ঘরেই আছে। সময় নষ্ট না করে চাবিটা হন্যে হয়ে খুঁজতে থাকি। খাটের নিচে, টেবিলের তলায়, আলমারির নিচে সব জায়গা খুঁজতে থাকি। শেষে কোথাও না পেয়ে আলমারির মধ্যে থাকা শাড়িগুলো ঝাড়তে ঝাড়তে হঠাৎ ঠক করে একটা আওয়াজ হয়। দেখি শাড়ির আঁচলের খুঁটে একটা চাবি বাঁধা। চাবিটা দিয়ে একটু চেষ্টা করতেই লকারটা খুলে যায়। ভেতরে কি যেন একটা আছে দেখতে পেয়ে হাত ঢোকালাম। বের করে দেখলাম একটা সিঁদুরের কৌটো, সাথে ভাঁজ করা একটা কাগজ আর একটা ছেঁড়া ছবি। দেখে মনে হলো অন্য কোনো ছবির অংশ বিশেষ। ছবিটা পুরুষ মানুষের। কেমন যেন চেনা চেনা লাগলো, তবে বুঝতে পারলাম না তিনি কে। ভাঁজ করা কাগজটা খুলে দেখলাম, তাতে লেখা, কবে ফিরবে সোম? দেখতে দেখতে আজ প্রায় 5 মাস হলো। কেমন আছো, কিভাবে আছো কিছুই জানি না। মাঝে মাঝে বড় কর্তার মুখে তোমার খবর পাই। কলিকাতায় চাকরির কি ব্যবস্থা করলে? তোমাকে ছাড়া সবটাই ফাঁকা এখানে, তাই বড় একা লাগে। তোমায় একটা খবর দেওয়ার ছিল। তোমার সন্তান এখন আমার গর্ভে। বড় ভয় করছে জানো। আমার মতো অভাগিনীর কপালে তোমার ভালোবাসাটুকুই যথেষ্ট ছিল। বাকিটা তো স্বপ্ন। আর কিছুদিন পর তো সকলেই জানতে পারবে। বলো কি করব তখন? বলেছিলে চাকরি নিয়ে তাড়াতাড়ি ফিরবে, বাড়িতে জানাবে আমাদের লুকিয়ে বিয়ে করার কথা। সিঁদুরটা আমাকে আজও লুকিয়েই পড়তে হয়। কবে ফিরবে তুমি? কাগজটা হাতে নিয়ে খানিক হতভম্ব হয়ে থাকি। নিচে ঘড়ির কাঁটায় ঢং করে 1টার ঘন্টা বাজে। সম্বিত ফিরতেই বুঝলাম অনেক রাত হয়ে গেছে। আলমারি থেকে যা যা বের করেছিলাম সেগুলোকে কোনো রকমে ঢোকাই। কিচ্ছু ভাবতে পারছিলাম না।
যন্ত্রের মতো কাজগুলো মিটিয়ে বিছানায় ঘুমোতে যাই, কিন্তু ঘুম কিছুতেই আসলো না। ধীরে ধীরে মনে অনেক প্রশ্নের উদয় হলো। সোম কে? আচ্ছা, তবে কি এই কুন্দই মোহন কাকার পিসি? মোহন কাকা বলেছিল এ ঘর তো তার পিসির। যদি তাই হয় তবে তারা এখন কোথায়? বাবার মুখে এতদিন তাদের নাম শুনিনি কেন? মোহন কাকাই বা এ ঘর এতদিন বন্ধ করে রেখেছে কেন? এসব নানান প্রশ্নে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। অনেক রাতে হঠাৎ একটা আওয়াজ হয়। মনে হলো কেউ যেন দরজাটা আলতো করে খুলে বেরিয়ে গেল। প্রথমে ঘুমের ঘোরে বিশেষ ঠাউর করতে পারলাম না, কিন্তু বেশ কিছুক্ষণ পর মনে হলো আমি তো এ ঘরে একা। তবে ভেতর থেকে দরজা খুলল কে? চমকে উঠে বিছানার ওপর বসে পড়ে পরিষ্কার শুনতে পেলাম বাইরে কেউ গুনগুন করে গান গাইছে আর পায়চারি করছে। এত রাতে ছাদে কে? দেখি দরজাটা অল্প খোলা, আর দরজাটাই বা খুলল কে? বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। হৃৎপিণ্ডের গতি এত বেড়েছে যে নিজেই সে আওয়াজ শুনতে পাচ্ছি। ঢোক গিলে টর্চটা নিয়ে বেরিয়ে দেখতে যাব ভাবছি, এমন সময় দেখি দরজার কাছে এক ছায়ামূর্তি। সাহস করে ডেকে উঠলাম, কে? কে ওখানে? ছায়ামূর্তিটা সরে গেল, কিন্তু কোনো সাড়া পেলাম না। তখন নিজেই সাহস করে টর্চ নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। আশেপাশে আলো ফেলে দেখলাম কেউ কোথাও নেই। একবার ছাদ থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকালাম। দেখি খিড়কি থেকে বেরিয়ে মেঠো রাস্তা দিয়ে সাদা শাড়ি পরে কেউ একজন পুকুর পাড়ের দিকে যাচ্ছে। একটু জোরে হাঁক দিলাম, কে? কে যাচ্ছে ওদিক দিয়ে? কে? হঠাৎ পিছন থেকে সাড়া পেলাম, দিদিমণি। চমকে উঠে হাত থেকে টর্চটা ফেলে দিলাম। সিঁড়ির আধো আলোতে দেখলাম মোহন কাকা, হাতে হ্যারিকেন। কি করছো এখানে? তুমি এত রাতে এখানে? তোমার চিৎকার শুনেই তো এলেম। বলেছিলাম দিদিমণি এ ঘর ভালো না, তুমি নিচে চলো। ভারী রাগ হলো মোহন কাকার ওপর। একেই তো ভদ্রমহিলা কে সেটা জানতে পারলাম না, তার উপর এসব কথা। এই ঘরের কোনো দোষ নেই মোহন কাকা। কেউ একজন এসেছিল ছাদে। আজ ছাদে দরজা খোলা, তাই সিঁড়ি দিয়ে নেমে পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে। কি করো কি তোমরা নিচে, যে কেউ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এভাবে? তুমিও দেখলে দিদিমণি? সে তবে আবার বেরিয়ে পড়েছে। তুমি নিচে চলো দিদিমণি, জেদ করো নি, এ ঘর ভালো নয়। মোহন কাকা, উফ, কাকেই বা বোঝাচ্ছি। তারপর শান্ত গলায় বললাম, তুমি যাও, আমি এ ঘরেই থাকবো। নিজের ঘরে গিয়ে দরজাটা ভালো করে এঁটে দিলাম। মোহন কাকার ব্যবহারটা ভারী অদ্ভুত ঠেকল। কিসের এত ভয় মোহন কাকার? মনে মনে ঠিক করলাম কালই বাবাকে সব কথা বলবো। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। ওরে ওঠ ওঠ, আর কত ঘুমোবি? কত বেলা হলো বলতো? তুমি তুমি আবার এখানে কেন? কেন মানে? দরজাটা তো খোলা গে। শুনলাম কাল রাতে নাকি তুই কে কে বলে চিৎকার করছিলিস। কে এসেছিল? না, কেউ না। তোমায় কে বললো? কে আবার বলবে? মোহন, আয় নিচে আয়, জল খাবার হয়ে গেছে। এ কথা বলে মা নিচে চলে গেল। যা ভাবছিলাম তাই হলো। মোহন কাকা আগে গিয়েই বাবাকে সব কথা বলেছে।
এখন দেখা যাক বাবা কি বলে। বিছানায় বসেই পুরো ঘরটাকে একবার ভালো করে দেখলাম। মনে মনে বললাম, ঘরটার সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তবে ঘরটা ভারী সুন্দর, একা থাকার জন্য তো আদর্শ। জলখাবার খেতে বসে বাবা বললেন, কাল রাতে তুই নাকি কে কে বলে চিৎকার করেছিলি? কেউ এসেছিল নাকি? না, তবে এমনি মনে হলো কেউ ছিল তাই। আচ্ছা শোন, তবে আর ওপরের ঘরে থাকার দরকার নেই। আর মোহনও বলছিল ঘরটা নাকি ভালো নয়, তুই তাহলে নিচেই চলে আয়। বাবা প্লিজ, তুমি অন্তত আর এসব কথা বলো না। হাত ধুতে এসে দেখলাম মোহন কাকা আড়াল থেকে সব কথা শুনছিল। মোহন কাকার ওপর এবার সন্দেহ হলো। কাল রাতে মোহন কাকা লুকিয়ে কোথাও গিয়েছিল, আজ আবার আড়াল থেকে সব কথা শুনছে। ব্যাপারটা কি? কাল রাতে যাকে দেখলাম সে মোহন কাকা লোক নয় তো? আর ওই ঘরের চিঠিগুলো, উফ, সবগুলো একসাথে কেমন জটিল হয়ে উঠেছে। মনে মনে ঠিক করলাম আজ রাতেই ছাদের ঘরের রহস্য সমেত পিছনের দরজা দিয়ে পালানো মহিলাকে ধরতে হবে। তারপর প্রমাণ সমেত বাবাকে সব বলতে হবে। শ্যামাকে ডাকলাম, বললাম, চল একটু ঘুরে আসি। শ্যামাও রাজি হয়ে গেল। শ্যামাকে নিয়ে বাড়ির পিছনে খিড়কি দিয়ে বেরিয়ে মেঠো রাস্তা বরাবর সোজা হাঁটতে লাগলাম পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে বসে শ্যামাকে জিজ্ঞাসা করলাম, এ জঙ্গলের পর কি আছে রে? ক্ষেতের জমি। তুই জানিস কি করে? বাবা বলেছে। আচ্ছা, তার মানে এই জঙ্গল দিয়েই কোনো রাস্তা আছে। ও মা, তুমি তো দেখছি কিছুই জানো না। এই জঙ্গল দিয়ে তো কোনো রাস্তাই নেই। দেখছো না, পথ এখানেই শেষ। রাস্তা থাকলে তো এমনি রাস্তা হয়েই থাকতো। তবে তোর বাবা জানলো কি করে? বাবা সব জানে। ওই খেতে যেতে গেলে ওপাশ দিয়ে ঘুরে যেতে হয়। আমি আর বিশেষ কিছু বললাম না। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার জিজ্ঞাসা করলাম, এই পুকুরে কেউ আসে না তাই না রে? হ্যাঁ। কেন? এই জলটা ভালো না, আর এদিকটা জঙ্গল তো তাই। আগে আসতো লোকে, এখন আর কেউ আসে না। কেন? জানি না, মার মুখে শুনেছিলাম জলটা নাকি ভালো না। আমাকে তো আসতেই দেয় না, বলে জলে পড়ে যাবি। শ্যামার মুখের দিকে তাকিয়ে দেখলাম নিষ্পলক চোখে সে জলের দিকে তাকিয়ে আছে। যেন কি একটা বেদনা জমাট বেঁধে রয়েছে ওর মধ্যে। আনমনা হয়েই জলের মধ্যে একটা একটা করে নুড়ি ফেলে যাচ্ছে। তোর জায়গাটা ভালো লাগে? হ্যাঁ, ভারী সুন্দর জায়গাটা। ঘর বেঁধেছে ভালো, ঘর আমি বাইরে ঘর বেঁধেছে। দুপুরে খেতে বসে বাবা বললেন, আজ একবার যাবি নাকি বড় দাদুর বাড়ি? উনি কিন্তু অনেকবার যেতে বলেছেন। না বাবা, আজ একটু কাজ আছে অফিসের। বাবা আর জোর করলো না। ল্যাপটপটা নিয়ে ছাদের ঘরে এলাম। একটা গান চালিয়ে বিছানায় শুয়ে ভাবলাম আজ সারা রাত জাগতে হবে। কাল রাতে যে এসেছিল সে নিশ্চয়ই আজও আসবে। যদি আসে তাহলে সবটা আজই পরিষ্কার হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে অল্পক্ষণের মধ্যেই ঘুম চলে এলো। ঘুমের মধ্যে দেখলাম একটা মেয়ে সাদা শাড়ি পরে আমাদের সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কি অপূর্ব তার রূপ, হাসি, কি চুলের বাহার। মাঝে মাঝে গানও গাইছে। হঠাৎ কোথা থেকে এসে এক অপরিচিত লোক মেয়েটার হাত ধরে টানছে, তাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। কে বা কারা যেন মেয়েটাকে ধমকাচ্ছে, কাঁদছে মেয়েটা। মেয়েটা দৌড়চ্ছে, কোথায় কোন মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছে। এ কি, কোথায় গেল মেয়েটা? দেখি আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে, আর ছাদে পাঁচিলে দাঁড়িয়ে সেই সাদা শাড়ি পরা মেয়েটি।
তার লম্বা চুল হাওয়ায় ভাসছে, যেন যেন এক্ষুনি ঝাঁপ দেবে। জলের অতল থেকে আওয়াজ এলো, এখানে। না না না। চিৎকার করে উঠে ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম পশ্চিমে সূর্য ঢলে গোধূলি কখন শেষ করে সন্ধে হয়ে গেছে। নিচে নেমে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম মালতী কাকিমা সন্ধ্যের আর রাতের খাবারের জোগাড় করছে। আমাকে দেখে বলল, চা দিব গো দিদিমণি? হ্যাঁ দাও। বাবা মা এখনো ফেরেনি না গো? না, এই এক্ষুনি এলো বলে। আনমনা হয়ে ভাবতে লাগলাম স্বপ্নের কথা। কি ভয়ানক স্বপ্ন! উফ। এই নাও চা। চা হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাতে সবে একটা চুমুক দিয়েছি, হঠাৎ চোখ গেল ছাদের দিকে। দেখি ছাদের পাঁচিলের ধারে আমার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার লম্বা চুল হাওয়ায় উড়ছে। স্থানু হয়ে গেলাম। এক্ষুনি তো এরকম একটা কিছু স্বপ্নে দেখেছিলাম। এরপর কেউ ঝাঁপ দেবে নাকি? কে ও? শ্যামা না? হ্যাঁ তো, শ্যামাই। এরকম লম্বা চুল। শ্যামা বলে চিৎকার করে দৌড়ে গেলাম ছাদে। হাঁপাতে হাঁপাতে গিয়ে দেখি কেউ কোথাও নেই। অবাক হয়ে গেলাম। এক্ষুনি তো দাঁড়িয়েছিল এখানে, কোন দিকে গেল? ছাদ থেকে দেখতে পেলাম শ্যামা নিচে বাগানে বন্ধুদের সাথে খেলছে। এ বাড়িতে তো অন্য আর কোনো সিঁড়ি নেই, তবে এত তাড়াতাড়ি শ্যামা নিচে নামলো কি করে? তবে কি আমি ভুল দেখলাম? না, আমি পরিষ্কার শ্যামাকেই দেখেছি। এসব কথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি মালতী কাকিমা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি হয়েছে গো দিদিমণি? শ্যামা বলে অমন করে ছুটে গেলে যে? না কিছু না, এমনি। একখান কথা কইছি, জানি তুমি মানো নে, তবু দিদিমণি তুমি জেদ না করলেই পারতে। ছাদের ঘর যে সত্যিই ভালো নয়। তুমি থামবে মালতী কাকিমা? কাল থেকে দুজনে এক কথা বলে যাচ্ছ। যাও নিজের কাজ করো। বাবা মা ফিরল মোহন কাকার সাথে। টিফিন করতে বসে বাবা বলল, আজ তোকে একটা জিনিস দেখাবো। কি? আমাদের বাড়ির পুরনো অ্যালবাম। তুই তো কাউকেই চিনিস না, দেখে নিবি একবার। ঠিক আছে, পরে দিও। আচ্ছা মোহন কাকা, তোমার পিসির নাম কি? কেন গো দিদিমণি হঠাৎ? আহ বলোই না। তুই আবার এসব নিয়ে পড়লি কেন? কি হবে তোর জেনে? সাধারণ জিজ্ঞাসা বাবা। কুন্দবিহারী। নামটা শুনেই বিদ্যুতের ঝলকের মতো মাথায় কুন্দের কথাটা ভেসে উঠল। বুঝলাম কুন্দই আসলে কুন্দবিহারী। তিনি কোথায় এখন? মোহন কাকা একেবারেই চুপ। বাবা বললেন, সে পিসি তো বহু বছর আগে থেকেই নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ, আমি আর মোহন তখন ছোট, আর মোহন তো তখন আমার থেকেও ছোট। ওর পিসি লুকিয়ে কোনো এক দেশদ্রোহীকে নাকি সাহায্য করেছিল। তাই জানতে পেরে তোর বড় দাদু আর আমার দাদু মিলে তাকে বকাবকি করে বাড়িতে আটকে রাখে। তারপরই তাকে আর পাওয়া যায় না। কিন্তু তুই এখন এত কথা জানতে চাইছিস কেন? তারপর তোমরা আর খোঁজ নাওনি? হ্যাঁ, নেওয়া হয়েছিল, তবে তার আর খোঁজ পাওয়া যায়নি। সেদিন আর কোনো কথা হলো না। একটা মানুষ রাতারাতি কর্পূরের মতো উবে গেল কিভাবে? এসব কথা ভাবতে ভাবতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে ওপরের ঘরে চলে এলাম। বাবা বেশ কয়েকবার ডাকছিলেন অ্যালবামটা দেখার জন্য। আমার মাথায় তখন অন্য চিন্তা। আজ রাতেই ধরতে হবে ওই মহিলাকে। ওই মহিলার ওপরেই অনেক সত্য দাঁড়িয়ে আছে। হাতের কাছে একটা লাঠি আর ভাঙা টর্চটা রাখলাম। দরজাটা আটকে একটা বই পড়তে শুরু করলাম। বইটা পড়তে পড়তে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ দরজায় টোকা পড়ল। ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে নিচের ঘড়িটা আওয়াজ করে জানান দিল 1টা বাজে। এত রাতে কে? সাড়া দিলাম,
কে? আমি শ্যামা। শ্যামা? এত রাতে? দরজাটা খুললাম। শ্যামা মুখ নিচু করে দাঁড়িয়েছিল। তারপর হাতে অ্যালবামটা দিয়ে মাথা নিচু করে চলে গেল। আমি একবার ডাকলাম, শ্যামা? কথার কোনো সাড়া না দিয়েই সিঁড়ি দিয়ে নেমে গেল। ভারী অদ্ভুত লাগলো শ্যামাকে। অ্যালবামটা খুলে দেখতে লাগলাম। কত ছবি, কত মুহূর্ত বন্দি করা এখানে। সবাইকে ঠিক চিনে উঠতে পারলাম না ঠিকই, তবে বড় দাদু, আমার দাদু, জেঠুমণি, বাবা, মা, ঠাম্মাদের চিনতে ভুল হলো না। তবে একটা ছবিতে চোখ আটকে গেল। ছবিটায় আমার 3 দাদু একসাথে আছেন। অনেক ছোটবেলার ছবি। আমি কখনো আমার ছোট দাদুকে ছবিতে দেখিনি। তবে ছোট দাদুর চোখ আর মুখের আদলটা খুব চেনা লাগলো, যেন আগে কোথাও দেখেছি, তবে কিছুতেই মনে করতে পারলাম না। পাতাটা উল্টাতেই দেখলাম একটা ছবি ছেঁড়া, যেন কেউ ওই ছবিটার একটা অংশ ইচ্ছে করে ছিঁড়ে নিয়েছে। আর বাকি ছেঁড়াটুকুতে শুধুমাত্র আমার বড় দাদু আর আমার দাদুই আছে। বুঝতে অসুবিধা হলো না, এখানে এই কাটা অংশে আর কেউ নয়, আমার ছোট দাদুরই থাকার কথা। কিন্তু সে ছবি গেল কোথায়? আর কেই বা ছিঁড়ল সে ছবি? ছবিটার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ মনে পড়ে গেল, কুন্দবিহারের আলমারিতে এমনি একটা ছবি দেখেছিলাম। আলমারির লকারটা খুলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছেঁড়া ছবিটা বের করে অ্যালবামের ছেঁড়া অপূর্ণ ছবিটার সাথে মিলিয়ে দেখলাম। দুটো ছবি ঠিকঠাক মিলে গেল। কিছু বুঝে ওঠার আগেই আবার শুনতে পাই সেই গুনগুন শব্দ। ছাদে যেন কেউ গাইছে, পায়চারি করছে। লাঠিটা শক্ত করে ধরে টর্চ নিয়ে দরজাটা আস্তে করে খুলে বেরিয়ে এলাম। গুনগুন আওয়াজটা যেদিক থেকে আসছে, আলোটা সেই দিকে ফেলতেই মনে হলো দ্রুত গতিতে কিছু একটা হঠাৎ করে সরে গেল। চমকে উঠলাম আমি। কে? হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম ওই জায়গাতেই। কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। তর তর করে ঘামতে লাগলাম। কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলল, চমকে পিছন ফিরে দেখি কেউ নেই, চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। গুনগুন আওয়াজটাও আর হচ্ছে না, কিন্তু কেউ যেন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। এবার পাঁচিলের কাছে গিয়ে উঁকি দিলাম। দেখলাম সেই সাদা শাড়ি পরা মেয়েটা খিড়কির দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আমিও এক মুহূর্ত সময় নষ্ট না করে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এলাম। তাড়াতাড়ি উঠোনটা পেরিয়েই খিড়কির দরজা দিয়ে আমিও বেরিয়ে এলাম আর ওই মহিলার পিছন পিছন পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। দেখি মহিলা জলে পা ডুবিয়ে বসে গুনগুন করে গান গাইছেন। জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর আমাদের বাড়ির পিছন দরজা দিয়ে পালালেন কেন? কে আপনি? উনি কোনো সাড়া দিলেন না। একইভাবে বসে পা দোলাতে লাগলেন। কি হলো, সাড়া দিচ্ছেন না যে? আমি কিন্তু এবার চিৎকার করে লোক ডাকবো। পিছন থেকে সোজা হাত বাড়ালেন আমাদের বাড়ির দিকে। দেখলাম মাটির রাস্তা দিয়ে এক ভদ্রলোক আসছেন। এবার ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। এরা একসাথে কতজন আছে? ভদ্রলোক এসে ওই মহিলার পাশে বসে গল্প করছেন, হাসছেন, গান গাইছেন, নিজের হাত দিয়ে মহিলার অবিন্যস্ত কেশসজ্জাও করে দিচ্ছেন। এরা কারা?
এত রাতে বসে গল্প করছে। হঠাৎ শুনি কান্নার শব্দ। এ কি, ভদ্রলোক কই? আর মহিলা এভাবে কাঁদছেন কেন? হঠাৎ দেখি মহিলাটি উঠে দাঁড়ালেন। ওনার পেটের দিকে চোখ পড়তেই একটু বিস্মিত হলাম। পেটটা বেশ বড়। বিস্ময়ে, ভয়ে চিৎকার করে বললাম, কে আপনি? এবার উনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর হাত নামিয়ে পুকুরের দিকে পিছন করে আমাদের বাড়ির দিকে মুখ করে দাঁড়ালেন। আমি বুঝতে পারছিলাম না ঠিক কি ঘটতে চলেছে, কিন্তু আমার শরীরের সব মাংসপেশি যেন অবান্তর কোনো এক ঠান্ডা আবেশে শক্ত হয়ে জমে যাচ্ছিল। এদিকে সে মহিলা হঠাৎ পিছন দিকে হেলে যেতে লাগলো। আমি তাকে আটকাবার আগেই তিনি একই রকম দাঁড়ানো অবস্থা থেকেই ক্রমশ চিত হয়ে জলে পড়ে গেলেন। এ কি? আমি ওর সাথে সাথে চিৎকার করে এগিয়ে আসি। দেখি অদূরে সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ঘন অন্ধকারে ভালো করে ঠাউর করে দেখি এ তো সেই ছবির ভদ্রলোক। ধীরে ধীরে যেন আমার দিকে এগিয়ে আসছেন আর বলছেন, খুকি। জ্ঞান ফিরল সকালে। দেখি আমার চারপাশে বাবা, মা, শ্যামা, বড় দাদু, মোহন কাকা, মালতী কাকিমা দাঁড়িয়ে। বাবা জিজ্ঞাসা করলেন, কিরে, কেমন লাগছে এখন? কিরে কিছু বল, অত রাতে পুকুর পাড়ে কি করতে গিয়েছিলি? আমি চুপ করে বসে সোজা তাকালাম মোহন কাকার দিকে। বললাম, সে তো মোহন কাকাই বলতে পারবে। বাড়ির সবাই চুপ করে অবাক হয়ে গেল। মোহন কাকা হাত জোড়ো করে হাউমাউ করে কেঁদে ফেলল। আমি তো কিছু জানি নে, এ বাড়ি আর আগের মতো নেই গো। এ বাড়িতে এমন অনেক কিছু হয় যার কোনো মানে নাই। রেতে ছাদে কে যেন গান গায়, হাঁটে, কিন্তু তাদের দেখতে পাই নে। কারা যেন খিড়কির দুয়ার খুলে ওই পুকুর পাড়ে যায়। সেদিন হঠাৎ করে দিদিমণি ছাদের ঘর খোলার জেদ করলে রেতে বড় কর্তার কাছে গিয়েছিলুম লুকিয়ে জানাতে এখন কি করব। বড় কর্তা আমাকে দিদিমণির ওপর নজর রাখতে বলেছিলেন যাতে দিদিমণির কোনো ক্ষতি না হয়। দিদিমণি তোমার কথায় মানা করেছিলুম, ও ঘর খুলো নে, তুমি শুনলে নে। সেদিন সকালে তুমি যখন শ্যামার সাথে বাইরে গিয়েছিলে তখন আমি গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম ও ঘরে। আমি পরিষ্কার দেখেছি ও ঘরে কাউকে থাকতে, সে আমারে গঙ্গা জল দিতে দেয়নি। কেন বাজে কথা বলছো মোহন কাকা? ও ঘরে আমি ছাড়া কেউ নেই। ও বাজে বলছে না দিদি ভাই, সব কথার তো যুক্তি হয় না। আচ্ছা বেশ, তবে বলো তো সোমকে? বড় দাদু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। সোম? আমি তোমাদের কিছু দেখাতে চাই, নিয়ে আসছি, দাঁড়াও বলে আমি ছাদের ঘর থেকে সব কিছু নামিয়ে নিয়ে এলাম। ভদ্রলোকের ছেঁড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা দেখিয়ে বললাম, কেই নি, চেনো? বাবা ছবিটা হাতে নিয়ে বলল, এ তো ছোট কাকার ছবি। এ ছবি তো ছিঁড়ে নিয়েছিল কেউ অ্যালবাম থেকে, তুই পেলি কি করে? বাবার কথা শুনে আমি এবার মিলিয়ে নিলাম। ছোট দাদু, সেই জন্যই আমার দুই দাদুর ছবির পাশে এই ছবিটা হুবহু ম্যাচ করে গিয়েছিল। বড় দাদু হাতে ছবিটা নিয়ে বললেন, এ তো সোমেশ্বরের ছবি, তুই পেলি কোথা থেকে দিদি ভাই? সোমেশ্বর নামটা শুনে এবার স্পষ্ট বুঝতে পারলাম সোম নামটা। যেমন কুন্দবিহারী থেকে কুন্দ, তেমন সোমেশ্বর থেকে সোম। বুঝতে আর অসুবিধা হলো না বাকিটা। আমার ছোট দাদুর সাথে মোহন কাকার পিসির এক গোপন সম্পর্ক ছিল। এবার বাকিটুকু জলের মতো পরিষ্কার হয়ে যায়। ওই চিঠিগুলো, সিঁদুরের কৌটো, সব কিছু। হতভম্বের মতো বড় দাদুর দিকে তাকিয়ে বললাম, ছোট দাদু এখন কোথায়? জানি না রে দিদি ভাই, ভেবেছিলাম
কিছু সত্যি আমা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আমি চলে যাবার সাথে সাথে সেও শেষ হয়ে যাবে। তবে সত্যিকে যে লুকিয়ে রাখা সম্ভব নয় আজ বুঝেছি। কুন্দবিহারী যে বছর বিধবা হয়ে এ বাড়িতে এলো, বাবার মায়া হলো। বাবা কুন্দবিহারীকে এ বাড়িতে থেকে লেখাপড়া করালো। ভারী বুদ্ধি ছিল তার, তেমন দেখতেও। গানও গাইতো মাঝে মাঝে। সোমেশ্বরের সাথেই বেশি সখ্যতা ছিল। কুন্দবিহারীকে আমরাও খুব ভালোবাসতাম, বোনের চোখে দেখতাম। কিন্তু বাবা যা ভাবতে পারেনি তাই ঘটল। সোমেশ্বর তখন কলকাতায় হঠাৎ করেই চাকরি খুঁজতে গেল। বাবা অনেক বারণ করেছিল, বলেছিল পড়াশোনা শেষ করে চাকরিতে যেতে, কিন্তু সে শোনেনি। এদিকে হঠাৎ করে কুন্দবিহারীর শরীরটা খারাপ করলে ডাক্তার বাবাকে জানায় কুন্দ মা হতে চলেছে। বাবার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। বাবা কুন্দকে খুব ভালোবাসত, মেয়ের চোখে দেখত। তবে কুন্দ এভাবে বাবার মুখ ডোবাবে সে কথা বাবা ভাবতেও পারেনি। কুন্দকে বারবার জিজ্ঞাসা করার পরও কিছু বলেনি। কাঁদতে কাঁদতে বলতো, আমায় একটু বিশ্বাস করুন, আমি কোনো ভুল কাজ করিনি। আমি অনেকবার জিজ্ঞাসা করার পর কুন্দ বলেছিল সোমেশ্বরের কথা। বাবা এ কথা মানতে পারেনি। কুন্দকে বেরিয়ে যেতে বলেছিল এ বাড়ি থেকে। বাবা ভেবেছিল সোমেশ্বর এ কাজ কখনোই করতে পারে না, কুন্দ মিথ্যা বলছে। সে রাতে কুন্দ যে কোথায় চলে গেল যে আর তার খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার 1 মাস পর সোমেশ্বর কলকাতা থেকে ফিরলে জানায় কুন্দের গর্ভের সন্তান তার। তারা লুকিয়ে বিয়ে করেছিল, তাই চাকরি করতে যাওয়া। এই ঘটনায় বাড়ির সকলে মর্মাহত হয়ে পড়ি রে। বাবা সোমেশ্বরকে ত্যায্য পুত্র করে। সোমেশ্বরও আর বাড়ি ফেরেনি। আমি নিজে খোঁজার চেষ্টা করি, তবে পাইনি। এই ঘটনা শুধু আমি নই, তোর দাদুও জানে দিদি ভাই। আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম এই ঘটনা আমাদের মধ্যে থাকবে। বাবাও মারা গেল। তারপর সারা গ্রামে কুন্দের সাথে আমাদের বাড়িকে নিয়ে কিচ্ছা হতে শুরু করলো। এতদিনের সম্মান এ বাড়ির নামের সাথে কেমন অপবাদ জুড়ে যাচ্ছিল। বাবার একটা ছোট ভুল এ বাড়ির সম্মানে আঘাত করছিল। তাই মান সম্মান বাঁচাতে কুন্দের নামেই মিছে অপবাদটা দিয়েছিলাম। সবাইকে বলেছিলাম কুন্দ এক দেশদ্রোহীকে সাহায্য করেছে, তাই বাবা বেরিয়ে যেতে বলেছে। এ কথায় মোহনের মা খুব অসন্তুষ্ট হয়েছিল, তোর দাদু তাই। তারপর তোর দাদু একেবারে এই ঘর ছেড়ে কলকাতায়, তারপর দিল্লিতে চলে যায়। কিন্তু তবু শেষ রক্ষা হলো না রে মা, হলো না। বড় দাদুর কথা শুনতে শুনতে গত রাতে দেখা দৃশ্য ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। কত যন্ত্রণা, কত অপমাননা সহ্য করেছে কুন্দ। তারপর তুমি আর খোঁজ করনি? করেছিলাম, তবে তারা হারিয়ে গেলে আর খুঁজে পাইনি। তারা আদৌ আর বেঁচে আছে কিনা সেটাই জানা নেই তো। তারা আর বেঁচে নেই বড় দাদু, তারা সেদিনই মারা গিয়েছিল। আমার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তুই কি করে জানলি? আমি জানি। আচ্ছা বড় দাদু, এই ঘটনায় আজও কি তোমার লজ্জা হয়? হয় রে দিদি ভাই। সেদিন একটা মেয়ের উপর মিথ্যা দোষারোপ করেছিলাম। মোহনের বাবা তোর দাদুকে বাঁচাতে প্রাণ দিয়েছিল। তার বোনকে বাবা মর্যাদা দিতে পারেনি, ভালোভাবে রাখতে পারেনি। কুন্দকেই অবিশ্বাস করে বের করে দিয়েছিল বলে অনুতাপেই মারা গিয়েছিল। আর আমি শুধু এবারই সম্মান রাখতে এই কাজ করেছিলাম দিদি ভাই। বড় দাদুকে বড় অসহায় লাগছিল। তবে তাদের শেষকৃত্যের ব্যবস্থা করো। কি বলছিস দিদি ভাই? শেষকৃত্য তাদের কি করে হয়? হ্যাঁ দাদু ভাই, খিড়কির পুকুরে কাউকে নামাও। আমি নিশ্চিত যে ওখানেই কুন্দবিহারীকে পাওয়া যাবে। খিড়কির পুকুরে? তুই ঠিক বলছিস? তুই কি করে এতটা নিশ্চিত হলি? আমি তখন কুন্দবিহারীর সব চিঠিগুলোর মধ্যে থেকে সোমেশ্বরকে উদ্দেশ করে লেখা তার শেষ চিঠিটা বার করে বড় দাদুকে পড়ে শোনাতে লাগলাম। আমি আর পারছি না সোম। চিঠিটা শোনার পর এবং আমার মুখ থেকে সব কিছু জানার পর বড় দাদু আর আমার বাবা মিলে পুকুরে দুজন লোক নামায়। এই অপমান আর যে সহ্য হয় না। বাড়ির সব লোক ছাড়াও
পুকুরের চারপাশে গ্রামের আরও কিছু লোক উপস্থিত ছিল সেদিন। কেউ যে মানছে না তোমার সাথে আমার বিয়ের কথা। সবার চোখে মুখে জিজ্ঞাসা আর প্রশ্ন। তুমি কি আমার চিঠি পাওনি সোম? বলো। সেদিন সারা দুপুর ধরে পুকুর তোলপাড় করার পর জল থেকে একটা নয়, দুটো কঙ্কাল তোলা হলো। আমার আর কোনো উপায় নেই সোম। এ ঘৃণার বোঝা নিয়ে আমি আর আমার গর্ভের সন্তান বাঁচতে পারবো না। খিড়কির পুকুরটাকেই আমার শেষ ঠাঁই বানালাম। বেঁচে না হয় যদি মরেও তোমার সাথে থাকি। এমন সময় কোথা থেকে শ্যামা এসে আমার হাত ধরে দাঁড়ালো আমার পাশে। আবার যদি কখনো ফিরি তবে তোমার কাছেই আসতে চাইব। খেয়াল করলাম ওর দু চোখ জলে ভরে উঠেছে। আমি জিজ্ঞাসা করতেই ও কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসলো। আমি তড়িতাঘাতের মতো চমকে উঠলাম। একদিন চিঠিগুলো পড়ে মনের মধ্যে কুন্দবিহারীর যে রূপ কল্পনা করেছিলাম, শ্যামার মধ্যে অবিকল যেন তারই প্রতিচ্ছবি দেখতে পেলাম। শ্যামার হাসিটা যেন আমার কাছে কুন্দবিহারীরই কৃতজ্ঞতা বহন করে আনছে। শ্যামার লম্বা চুল, টানা চোখ, মুখের হাসি, এমনকি পরনের সাদা রঙের ফ্রকটাও আমার কাল রাতে দেখা কুন্দের রূপের সাথে কেমন মিলে যাচ্ছে। মনের মধ্যে তোলপাড় শুরু হলো। তবে কি শ্যামাই কুন্দের নতুন জন্ম? আমাকে ভুলে যেও না সোম। এদিকে পুকুর থেকে দুটো কঙ্কাল ওঠাতে বাড়ির সবার কাছে এটা পরিষ্কার হয়ে যায় ছোট দাদুকে আর কেন খুঁজে পাওয়া যায়নি। ইতি তোমার কুন্দ। শুনছিলেন দ্বিতীয় জাতিকা। এরকমই প্রতি শুক্রবার এক একটি নতুন গল্পের জন্য আমাদের চ্যানেল এক মুহূর্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।